Hello friends and good morning and most welcome in your favorite YouTube channel Simplified Biology. And from this class of today you will know about the mechanisms of the light reactions and the role of pigment system 1 and pigment system 2. So these are the topics for today's class in your Simplified Biology. My friends, already I explained in my previous classes that photosynthesis reactions completes in two parts. একটা হচ্ছে তার light reaction part which occurs in the pigmented membrane of the thylakoids where actually water molecule get splits into hydrogen and oxygens. That's light reactions actually the oxidation reaction process. এবং photosynthesis reaction এর যেটা next part that is the dark reaction part. Here actually carbon dioxide convert into carbohydrate. It is basically a reduction reaction process where carbon dioxide get reduced into carbohydrates and that reactions occurs in the stroma of the chloroplast. ঠিক আছে, that is the matrix. তো সেখানে হয় এবং আজকের ক্লাসে আমরা যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মেকানিজমস অফ দ্য লাইট রিঅ্যাকশনস। অর্থাৎ এই যে গ্রেনা এবং এগুলি হচ্ছে থাইলাকয়েডের যেটা পিগমেন্টেড মেমব্রেন এর মধ্যে যেটা লাইট রিঅ্যাকশন প্রসেস চলে তার মেকানিজমসটা কি, প্রসেসটা কি করে হয়। এবং আমরা আগের ক্লাসেও জেনেছি যে লাইট রিঅ্যাকশনসের সঙ্গে জড়িত দুটো পিগমেন্ট সিস্টেমস কাজ করে, একটা হচ্ছে পিগমেন্ট সিস্টেম 1, একটা হচ্ছে পিগমেন্ট সিস্টেম 2। তো এখানে লাইট রিঅ্যাকশনে পিগমেন্ট সিস্টেম 1 এবং 2 তার অ্যাকচুয়াল রোলটা কি করে এই রিঅ্যাকশনটা হয় এবং সেই রিঅ্যাকশনে কি করে NADP+ ফাইনালি গেট রিডিউসড ইনটু NADPH, রিঅ্যাকশনের শেষে কি করে এনার্জি মলিকুল ATP ফরমেশনস হচ্ছে এবং তার সাথে সাথে আমরা আজকের ক্লাসে দেখব পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিঅ্যাকশন সেন্টার সেখান থেকে কি করে অক্সিজেন ইভলভ হচ্ছে। এবং কিপ রিমেম্বার দ্যাট দিস টু সিস্টেমস are actually they work together. এগুলা কিন্তু একসঙ্গে কাজ করে, ইনফ্যাক্ট they are actually connected with each other. My friends, let us start then today's class. আসলে এর আগের ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে পিগমেন্ট সিস্টেম 1 আর পিগমেন্ট সিস্টেম 2 এই দুটা কিন্তু অ্যাকচুয়ালি অল্প এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। যেমন পিগমেন্ট সিস্টেম 1 they can absorb the light of long wavelengths, অর্থাৎ 680 ন্যানোমিটার থেকে অধিক ওয়েভলেন্থ থাকা লাইট এখানে ব্যবহার হয়। অ্যান্ড পিগমেন্ট সিস্টেম 2 দে ক্যান রিসিভ লাইট অফ শর্টার ওয়েভলেন্থ, অর্থাৎ যার ওয়েভলেন্থ হবে কত 680 ন্যানোমিটার থেকে কম। অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য রিঅ্যাকশন সেন্টার অফ দি পিগমেন্ট সিস্টেম 1 is called the P700 and the reaction center of pigment system 2 is known as P680. অ্যান্ড এখানে কি হয় অ্যাকচুয়ালি, আর তার আগে আমি বলে দিচ্ছি এখানে যেটা ডায়াগ্রাম দেখানো হয়েছে দিস ইজ জাস্ট অ্যান স্কিমেটিক ডায়াগ্রাম যাতে সাবজেক্টটা আমরা বুঝতে পারি। দিস ইজ নট এ রিয়াল পিকচার্স। ওকে, এই যে থাইলাকয়েডসগুলি আমরা দেখছি এটা তারই ভিতর একটা থাইলাকয়েডসকে আমি এখানে বড় করে ড্রয়িং করে দিয়েছি এবং এর মধ্যে যে পিগমেন্ট সিস্টেম 2, পিগমেন্ট সিস্টেম 1 এগুলিকে যে আমি এখানে দেখাচ্ছি না, দিস ইজ নট অ্যাকচুয়ালি দ্য রিয়েল পিকচার্স, দিস ইজ জাস্ট অ্যান স্কিমাটিক ডায়াগ্রাম। অর্থাৎ সাবজেক্টটাকে তো আমাকে বুঝতে হবে, তাই না? তার জন্য এখানে দেখানো হচ্ছে। তো এই ডায়াগ্রামটাকে আমি বুঝিয়ে দিই। তো এটা হচ্ছে থাইলাকয়েড যেটা মেমব্রেন, থাইলাকয়েড মেমব্রেন এবং থাইলাকয়েডের বাইরে কি আছে, বাইরে আছে স্ট্রমা। তো চারদিকে কি আছে স্ট্রমা, সো দিস ইজ দ্য স্ট্রমা। এবং থাইলাকয়েডের ভিতর এটা প্রত্যেকটা থাইলাকয়েড অ্যাকচুয়ালি মেমব্রেন এনভেলপ স্যাক লাইক স্ট্রাকচার, ফ্ল্যাটেন্ড স্যাক লাইক স্ট্রাকচার। তার ভিতরের এই স্পেসটা হচ্ছে থাইলাকয়েড লুমেন, আমি লিখে দিয়েছি, এটাও লিখে দিয়েছি, দিস ইজ দ্য থাইলাকয়েড মেমব্রেন। আর এটা চারদিকে যেটা ম্যাট্রিক্স আমি পাচ্ছি, গ্রাউন্ড সাবস্টেন্স পাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রমা। আমি আগেও বলেছিলাম লাইট রিঅ্যাকশনটা কোথায় হয়, থাইলাকয়েড মেমব্রেনস এর মধ্যে হয়, আর ডার্ক রিঅ্যাকশনটা কোথায় হবে, স্ট্রমাতে হবে। ওকে, তো এবার আর এখানে মেমব্রেনের মধ্যে যে এই যে আমি স্ট্রাকচারগুলি দেখিয়েছি তার মধ্যে এগুলি হচ্ছে পিগমেন্ট সিস্টেমস, কারণ আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম যে পিগমেন্ট সিস্টেমস রিমেন বারিড অর রিমেন এমবেডেড ইন দ্য লিপিড বাইলেয়ার ম্যাট্রিক্স অফ দি থাইলাকয়েড মেমব্রেন। কাজে এটা পিগমেন্ট সিস্টেম 2, এটা পিগমেন্ট সিস্টেম 1। This is the reaction center of pigment system 1 which is called P700
and this is the reaction center of pigment system 2 যেটা হচ্ছে P680 মাঝখানে মেমব্রেনের মধ্যে আরো কিছু আমি স্ট্রাকচারস এখানে দেখাচ্ছি ঠিক আছে এই স্ট্রাকচারস গুলি অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো রেডক্স ক্যারিয়ার্স বা ইলেকট্রন ক্যারিয়ার্স আমরা বলতে পারি যেমন এটা একটা রেডক্স ক্যারিয়ার এটা হচ্ছে প্লাস্টোকুইনন সংক্ষেপে এটাকে PQ হিসাবে লেখা হয় দিস ইজ অ্যানাদার রেডক্স ক্যারিয়ার সাইটোক্রোম কমপ্লেক্স প্লাস্টোসায়ানিন আর এখানে কিছু রেডক্স ক্যারিয়ারকে দেখানো হচ্ছে দিস ইজ দ্য কুইনন এগুলো সব আয়রন কন্টেইনিং কিছু রেডক্স ক্যারিয়ার্স আছে FeSX FeSB FeSA ঠিক আছে এবং তার সঙ্গে আছে ফেরিডক্সিনস এগুলো সব রেডক্স ক্যারিয়ার আর ইলেকট্রন ক্যারিয়ার মলিকুল আর এখানে একটা এনজাইমস দেখানো হচ্ছে দিস ইজ অ্যান রিডাকটেস এনজাইম NADP রিডাকটেস হুইচ রিমেইনস অন দি আউটার সারফেস অফ দি মেমব্রেন এটা কিন্তু ভিতর দিকে থাকে না এটা মেমব্রেন সারফেসে থাকে এনজাইমটা দিস ইজ অ্যান রিডাকটেস এনজাইম এই এনজাইমটা অ্যাকচুয়ালি ইট ক্যাটালাইজেস দ্য রিডাকশন রিয়াকশন of NADP plus into NADPH. NADP means nicotinamide adenine dinucleotide phosphate. তো এটা তো রিডাকশন হবে না it will be reduced by accepting the hydrogens কাজে এই যেটা রিডাকশন রিয়াকশন প্রসেস it is catalyzed by an enzyme called the NADP reductase and that particular enzyme found কোথায় পাওয়া যায় সেটা পাওয়া যায় on the surface outer surface of the thylakoid membranes আর এখানে যেটা দেখানো হচ্ছে this is actually the oxygen or F0F1 particle and keep remember my friend যে সেলের ভিতরে দু ধরনের এরকম অর্গানেলিস আছে যার মেমব্রেনের মধ্যে আমরা এ ধরনের F0F1 পার্টিকেল বা অক্সিজন পার্টিকেলস গুলি আমরা পেয়ে থাকি এক হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যেটা ইনার মেমব্রেন তার মধ্যে এই স্ট্রাকচারগুলি পাওয়া যায় আর পাওয়া যায় থাইলাকয়েড মেমব্রেনস এর মধ্যে সো কিপ রিমেম্বার এটা কিন্তু মনে রাখবে এবং এই স্ট্রাকচারগুলি অ্যাকচুয়ালি ভেরি ক্রুশিয়াল স্ট্রাকচার ফর দি ফরমেশনস অফ দি এটিপি মলিকুলস এগুলি অ্যাকচুয়ালি প্রোটন চ্যানেল যার মধ্য দিয়ে হাইড্রোজেন আয়ন কি হতে পারে হাইড্রোজেন আয়ন ট্রান্সফার হতে পারে এটা প্রোটন চ্যানেল অ্যাকচুয়ালি কিন্তু এই প্রোটন চ্যানেলটার একদম যেটা হেড পার্ট স্ফেরিক্যাল যেটা হেড পার্ট which is known as the F1 particle it represents actually an ATP synthesis enzyme যখনই এর মধ্যে দিয়ে প্রোটন ট্রান্সফার হয় this head part or the F1 part যেটা অ্যাকচুয়ালি একটা এনজাইম সেটা কি হয় সেটা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয় এবং সাথে এটা কি করে এটিপি ফরমেশন হওয়ার জন্য যেটা রিঅ্যাকশনের প্রয়োজন অর্থাৎ অ্যাডিনোসাইন ডাইফসফেট এবং তার সঙ্গে একটা ইনঅর্গানিক ফসফেট এই দুটা মধ্যে যেটা রিঅ্যাকশন হয়ে তো এটিপি তৈরি হবে কাজে এটিপি তো এমনি এমনি তৈরি হচ্ছে না তার পিছনে একটা রিঅ্যাকশন হতে লাগবে সেই রিঅ্যাকশনটাকে ক্যাটালাইসিস করছে গিয়ে এই পার্টিকুলার এনজাইমটা কিন্তু এই এনজাইমটা ইনঅ্যাক্টিভ থাকে যখন এর মধ্যে দিয়ে হাইড্রোজেন ট্রান্সফার হয় তখনই এনজাইমটা কি হয় অ্যাক্টিভ হয় অ্যান্ড ইট ক্যাটালাইজেস দ্য এটিপি ফরমেশন রিঅ্যাকশন এটিপি ফরমেশন প্রসেস ইজ কল্ড দি ফসফোরিলেশনস আর এই ক্ষেত্রে যেটা এটিপি তৈরি হচ্ছে দিস ইজ কল্ড ফটোফসফোরিলেশন অ্যাজ বিকজ দ্য হোল প্রসেস this whole process is a light dependent process light means photo এজন্য এটাকে বলা হয় ফটোফসফোরিলেশন প্রসেস সো এটাই ছিল ডায়াগ্রামের ডেসক্রিপশনটা কি কি এখানে দেখানো হচ্ছে এবার আমরা অ্যাকচুয়াল প্রসেসটাতে চলে যাই মাই ফ্রেন্ডস প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি পিগমেন্ট সিস্টেম 1 এটার কি রোল আমি অল্প আগেও বললাম যে পিগমেন্ট সিস্টেম 1 ক্যান রিসিভস লাইট অফ লং ওয়েভলেন্থস যখনই পিগমেন্ট সিস্টেম 1 যখনই লাইট অফ লং ওয়েভলেন্থস অর্থাৎ দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের যেটা প্রহর বা আলো যখনই এ রিসিভ করে তখনই এটা কি হয় এটা হায়ার এক্সাইটেশন স্টেটে চলে যায় ওকে এবং এর যেটা রিঅ্যাকশন সেন্টার সেটা তার মধ্যে যেটা ক্লোরোফিল এ মলিকুল থাকে সেটা অ্যাকচুয়ালি দ্যাট মলিকুল অ্যাকচুয়ালি মুভ ফ্রম দি গ্রাউন্ড স্টেট টু দ্য এক্সাইটেড স্টেট কারণ আমি পিগমেন্ট সিস্টেমের যেটা স্ট্রাকচার সেটা কিন্তু আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি যে প্রত্যেকটা পিগমেন্ট সিস্টেমের একটা রিঅ্যাকশন সেন্টার থাকে যার মধ্যে একটা স্পেশাল ক্লোরোফিল মলিকুল থাকে কল দি ক্লোরোফিল এ এবং সেই রিঅ্যাকশন সেন্টারটাকে ঘিরে চারদিকে কি থাকে অ্যান্টেনা মলিকুলস এই অ্যান্টেনা মলিকুলগুলি অ্যাকচুয়ালি সানলাইটটাকে রিসিভ করে অ্যান্ড ট্রান্সফার দ্যাট সানলাইট ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি অ্যাট দ্য সেন্টার এর ফলে রিঅ্যাকশন সেন্টারটা ওভারহিটেড হয় এবং সেখানে থাকা স্পেশাল যেটা ক্লোরোফিল মলিকুলস ক্লোরোফিল এ সেটা গ্রাউন্ড স্টেট থেকে কি হয় সেটা এক্সাইটেড স্টেটে চলে যায় অ্যান্ড দিস অ্যাডেড এনার্জি
ফাইনালি লিভ দ্য ইলেকট্রনস ফ্রম দি ক্লোরোফিল এ মলিকুলস। শেষে কি হয়, এই সেন্টারটা যখন খুব বেশি এক্সাইটেড হয় তখন এর মধ্যে থাকা ক্লোরোফিল এ মলিকুল থেকে কি হয়, ইলেকট্রন, সেখান থেকে ইলেকট্রন লস্ট হয়। কাজে এখান থেকে ইলেকট্রন বের হয়ে আসবে, আমি এখানে দেখাচ্ছি। কাজে এখান থেকে ইলেকট্রন বের হয়ে আসবে। ওকে, ইট উইল লস্ট ইলেকট্রনস। এখন এই লস্ট ইলেকট্রনটা কোথায় যাবে? ঠিক আছে, এই যেটা লস্ট ইলেকট্রন, রিয়াকশন সেন্টার থেকে যেটা ইলেকট্রন যেটা বের হয়ে আসলো, এই ইলেকট্রনটা এখন এটা কিন্তু রিটার্ন আর কিন্তু এখানে আসবে না। ঠিক আছে মাই ফ্রেন্ডস, কিপ রিমেম্বার, যেটা পিগমেন্ট সিস্টেম 1 তার রিয়াকশন সেন্টার থেকে যেটা ইলেকট্রন যেটা বের হয়ে আসে, সেই ইলেকট্রন কিন্তু কখনো আবার রিটার্ন আসে না রিয়াকশন সেন্টারে, বরঞ্চ ইলেকট্রনটা কোথায় পাস হয়, এই ইলেকট্রনটা চলে যায় ডাইরেক্ট একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, তার নাম হচ্ছে কুইনন। কাজে এরপরে ইলেকট্রনটা এখানে এসে যাবে, কুইনন। কাজে এখান থেকে যেটা ইলেকট্রন বের হচ্ছে, সেই ইলেকট্রনটা এরপরে কোথায় পাস হবে, ডাইরেক্ট একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর কুইনন। এখানে কিন্তু একটা মনে রাখার ব্যাপার আছে, ফর ইওর এন্ট্রান্স এক্সামিনেশন সেই প্রশ্নটা এসে থাকে যে পিগমেন্ট সিস্টেম 1 এর যেটা রিয়াকশন সেন্টার, সেখান থেকে ইলেকট্রন বের হওয়ার পর ফার্স্ট ইলেকট্রন অ্যাকসেপ্টরটার নাম কি, সেটা কিন্তু মনে রাখবে, দ্যাট ইজ কুইনন। এরপর কুইনন কি করে, ইলেকট্রনটাকে পাস করে দেয় কোথায়, ইনটু দ্য নেক্সট রেডক্স ক্যারিয়ার অর ইলেকট্রন ক্যারিয়ার্স কল দি FeSX। সেখান থেকে ইলেকট্রনটা এরপরে কোথায় যাবে, তার থেকে ইলেকট্রনটা পাস হয় কোথায়, ইনটু দ্য নেক্সট ইলেকট্রন ক্যারিয়ার কল দি FeSB। সেখান থেকে ইলেকট্রন কোথায় যাবে, এরপর নেক্সট ইলেকট্রন ক্যারিয়ার FeSA। এইভাবে এইগুলি হচ্ছে রেডক্স ক্যারিয়ার। যখন এগুলি ইলেকট্রন রিসিভ করে দে গেট রিডিউসড, এন্ড যখন ইলেকট্রনটাকে পাস করে দেয় দে বিকাম অক্সিডাইজড। এই জন্য এগুলিকে রেডক্স ক্যারিয়ার্স বলা হচ্ছে। একবার এগুলি রিডাকশনস হয়, একবার এগুলির অক্সিডেশনস হচ্ছে। ঠিক আছে, কখন এগুলি রিডাকশন হচ্ছে, যখন এগুলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে দে বিকাম রিডিউসড, রিডাকশন হচ্ছে। আবার যখন ইলেকট্রনটাকে পাস করে দিচ্ছে তখন তাদের আবার অক্সিডেশনস হচ্ছে। তো এরকম কিছু ইলেকট্রন ক্যারিয়ার্স মলিকুলস থাকে ইন দ্য থাইলাকয়েড মেমব্রেনস। ফাইনালি ইলেকট্রনটা এরপরে কোথায় যায়, এরপরে ইলেকট্রনটা চলে যায় টু দি ফেরিডক্সিনস। ফেরিডক্সিনস এর মধ্যে ইলেকট্রনটা যাওয়ার পর সেখান থেকে ইলেকট্রনটা এরপরে সরাসরি ইলেকট্রনটা কোথায় পাস হয়, ইলেকট্রনটা পাস হচ্ছে এখানে এই যে এনজাইমের কথাটা আমি বলছিলাম না, যে একটা রিডাকটেস এনজাইম আছে যার নাম হচ্ছে NADP রিডাকটেস। তো ফাইনালি পিগমেন্ট সিস্টেম 1 রিয়াকশন সেন্টার থেকে যেটা ইলেকট্রন বের হয়, সেই ইলেকট্রনটা কিন্তু এরকম বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে এটা কি হয়, পাস হয়, এবং শেষে গিয়ে ইলেকট্রনটা কোথায় রিসিভড হয়, ইনটু দিস এনজাইম। এরপর এই এনজাইম কি করে, যেহেতু থাইলাকয়েডের বাইরে কি আছে, অল্প আগে আমি বলেছি ম্যাট্রিক্স অর্থাৎ স্ট্রমা। তো স্ট্রমার মধ্যে কি আছে, হাইড্রোজেন আয়নস আছে, প্রোটনস আছে, অ্যাভেলেবল প্রোটনস আছে চারদিকে থাইলাকয়েডের বাইরে। তো এই এনজাইমটার কাজ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি রিডাকটেস এনজাইম। এই এনজাইম কি করে, দিস এনজাইম অ্যাকচুয়ালি ক্যাটালাইসিস দ্য রিডাকশন রিয়াকশন প্রসেস অফ NADP প্লাস ইন্টু NADPH। আর এই রিডাকশনের জন্য, এই রিডাকশন রিয়াকশনের জন্য এনজাইমটার দুটা বস্তু দরকার। একটা হচ্ছে প্রোটন, যেটা ও কোথা থেকে পেয়ে যায়, ইট অবটেইন দ্য প্রোটন ফ্রম দি ম্যাট্রিক্স অর দি স্ট্রমা অ্যান্ড গেট দ্য ইলেকট্রন from the ferridoxin. Actually ইলেকট্রনটা কোথা থেকে আসছে, from the reaction center of the pigment system 1। কাজে পিগমেন্ট সিস্টেম 1 এর রিয়াকশন সেন্টার থেকে যেটা ইলেকট্রন ইজেক্ট হয়, বের হয়ে আসে, সেই ইজেক্টেড ইলেকট্রনটা কিন্তু এরপরে রিটার্ন আর এর কেন্দ্রে আসে না, সেন্টারে কামব্যাক করে না, বরঞ্চ ইলেকট্রনটা ধীরে ধীরে কি হয়, বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে সেটা শেষে গিয়ে এই এনজাইমটাতে পৌঁছায়। এই এনজাইমটার নাম মনে রাখবে, NADP reductase, which is a crucial enzyme for the reductions of the NADP plus into the NADPH। এবং রিডাকশন রিয়াকশনের জন্য কি দরকার, এনজাইমটার দুটা কম্পোনেন্টস দরকার। একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন which is obtained from the stroma, এবং দরকার ইলেকট্রন। কাজে এটা তো স্ট্রমার থেকেই পেয়ে যাচ্ছে, আর ইলেকট্রনটা পাচ্ছে ফ্রম দি পিগমেন্ট সিস্টেম 1 এর রিয়াকশন সেন্টার থেকে। তো এভাবে কি তৈরি হয়, একটা রিডিউসিং পাওয়ার তৈরি হয়, এভাবে একটা NADPH মলিকুলস তৈরি হয় ইন দ্য স্ট্রমা। এটা কিন্তু ভিতরে তৈরি হচ্ছে না, এটা স্ট্রমাতে ফরমেশন হয় NADPH। ওকে, তো এই দিকগুলো পিগমেন্ট সিস্টেম 1 যেটা তার অ্যাকচুয়াল রোল ইন দি লাইট রিয়াকশন প্রসেস। এবার আমরা আলোচনা করছি পিগমেন্ট সিস্টেম 2 তার অ্যাকচুয়ালি কি রোল। পিগমেন্ট সিস্টেম 2, এটাও আমরা আগের ক্লাস থেকে আমরা জেনেছি যে পিগমেন্ট সিস্টেম 2 ক্যান রিসিভ দ্য লাইট অফ শর্ট ওয়েভলেন্থ। এনিওয়ে এরও একটা রিয়াকশন সেন্টার আছে, আর রিয়াকশন সেন্টারটাকে কি বলা হয়,
রিঅ্যাকশন সেন্টারটার নাম হচ্ছে P680। ওকে, P680, আর এটা রিঅ্যাকশন সেন্টারটা আমরা জানি P700। কাজেই যখন পিগমেন্ট সিস্টেম 2 যখন সানলাইট রিসিভ করে অ্যাকচুয়ালি চারদিকে থাকা তার অ্যান্টেনা মলিকুলসগুলি, এবং এই অ্যান্টেনা মলিকুলগুলি এরপরে কি করে, দে ট্রান্সফার দ্য সানলাইট ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি এট দ্য সেন্টার। তো একই হয়, এরও কি হয়, সেন্টারটা কি হয়, এটা ওভার হিটেড হয়, এটার মধ্যে এক্সাইটেশন একটা চলে আসে, আর যার ফলে কি হয়, পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিঅ্যাকশন সেন্টার, সেখানে থাকা যেটা স্পেশাল যেটা ক্লোরোফিল মলিকুল, সেটাও অ্যাকচুয়ালি গ্রাউন্ড স্টেট থেকে সেটা কোথায় চলে যায়, এক্সাইটেড স্টেট। ফাইনালি কি হয়, এখান থেকেও কি হবে, ইলেকট্রন ইজেক্ট হবে। ওকে, এখান থেকেও কি হবে, ইলেকট্রন ইজেক্ট হবে, এখান থেকেও ইলেকট্রন ইজেক্ট হচ্ছে। এই ইজেক্টেড ইলেকট্রন, যেমন এখান থেকে ইজেক্টেড ইলেকট্রনটা রিটার্ন আর এখানে আসছে না, ঠিক পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিঅ্যাকশন সেন্টার, সেখান থেকেও কিন্তু ইজেক্টেড ইলেকট্রনটা কিন্তু রিটার্ন আর কিন্তু এর কেন্দ্রে চলে আসে না, বরঞ্চ ইলেকট্রনটা কোথায় চলে যায়, ইলেকট্রনটা রিসিভ করে জাস্ট একটা নেক্সট একটা কি আছে, ইলেকট্রন ক্যারিয়ার্স অর রেডক্স ক্যারিয়ার, যেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কি, এর নাম হচ্ছে প্লাস্টো কি বলছিলাম, প্লাস্টো কুইনন। ঠিক আছে, সংক্ষেপে এটাকে কি বলা হয়, PQ। সো এখানে মনে রাখতে হবে যে এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে পিগমেন্ট সিস্টেম 1 এটার যেটা রিঅ্যাকশন সেন্টার, সেখান থেকে ইজেক্টেড ইলেকট্রনটা প্রথম কোন ইলেকট্রন ক্যারিয়ার রিসিভ করছে, কুইনন। সো দিস ইজ দ্য প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর ইন কেস অফ পিগমেন্ট সিস্টেম 1। সো মাই ফ্রেন্ডস, কিপ রিমেম্বার, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে যে পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিঅ্যাকশন সেন্টার, এখান থেকে যেটা ইজেক্টেড ইলেকট্রন, সেটাকে কোন প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর অ্যাকসেপ্ট করছে। সো কিপ রিমেম্বার দ্যাট নেম ইজ দ্য PQ অর প্লাস্টো কুইনন। এরপরে অ্যাজ ইউজুয়াল ইলেকট্রন কোথায় পাস হয়, এখান থেকে ইলেকট্রনটা পাস হয়ে যাবে টু দ্য সাইটোক্রোম কমপ্লেক্স। সাইটোক্রোম কমপ্লেক্স থেকে ইলেকট্রনটা পাস হবে কোথায়, টু দ্য প্লাস্টোসায়ানিন। এভাবে ইলেকট্রনটা পাস হতে থাকে, অ্যান্ড ফাইনালি ইলেকট্রন যেটা এর সেন্টার থেকে ইজেক্টেড ইলেকট্রন, সেটা ফাইনালি এবার কোথায় চলে যায়, টু দ্য রিঅ্যাকশন সেন্টার অব দি পিগমেন্ট সিস্টেম 1। কারণ পিগমেন্ট সিস্টেম 1 এর যেটা কেন্দ্র রিঅ্যাকশন সেন্টার, এটার থেকে যেটা ইজেক্টেড ইলেকট্রন, সেই ইলেকট্রনটা তো রিটার্ন আর এখানে আসছে না, বরঞ্চ ইলেকট্রনটা কোথায় পাস হয়ে যাচ্ছে, টু দ্য NADP+। কাজে এর মধ্যে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি থেকে যায়। তাহলে এর ইলেকট্রন যেটা ডেফিসিয়েন্সি থেকে যায়, সেটা রিকভারি হয় কোথার থেকে, রিকভারি হয় ফ্রম দি ইজেক্টেড ইলেকট্রন অব দি রিঅ্যাকশন সেন্টার অব দি পিগমেন্ট সিস্টেম 2। কাজে পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিঅ্যাকশন সেন্টার, এখান থেকে লস্ট ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কি করে, পিগমেন্ট সিস্টেম 1 থেকে যেটা ইলেকট্রন লস্ট হয়ে গেছিল, সেটাকে পূরণ করে দেয়। এভাবে পিগমেন্ট সিস্টেম 1 তার ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কি হয়, এটা রিকভারি হয়, এটা ফুলফিলড হয় by the electron supplied by the pigment system 2। তো এইভাবে পিগমেন্ট সিস্টেম 2 রিঅ্যাকশন সেন্টার থেকে লস্ট ইলেকট্রন প্রথমে রিসিভ করে প্লাস্টোকুইনন, সেখান থেকে আসবে সাইটোক্রোম কমপ্লেক্স, প্লাস্টোসায়ানিন, এবং সেখান থেকে ইলেকট্রনটা এখানে চলে যাবে। কাজে এর ইলেকট্রনটা ব্যালেন্সড হয়ে যাচ্ছে, লস্ট ইলেকট্রনটা ব্যালেন্সড হয়ে যাচ্ছে। কিন্তু এবার এখানে যদি আমরা আসি, পিগমেন্ট সিস্টেম 2 রিঅ্যাকশন সেন্টার, কাজে এর রিঅ্যাকশন সেন্টারটা তো চার্জ হয়ে থাকবে না, এর যেটা রিঅ্যাকশন সেন্টার সেটা তো চার্জ হয়ে থাকবে, কারণ এর যেটা লস্ট ইলেকট্রন সেটা তো আর কাম ব্যাক করছে না। এই জন্য কি হয়, পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিঅ্যাকশন সেন্টার, এই রিঅ্যাকশন সেন্টারে এখন একটা অ্যাডিশনাল রিঅ্যাকশন হবে, যে রিঅ্যাকশনটা পিগমেন্ট সিস্টেম 1 এ হয় না, অ্যান্ড দ্যাট অ্যাডিশনাল রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ ফটোলাইসিস অফ ওয়াটার। এখানে অ্যাকচুয়ালি কি হয়, পানির যেটা মলিকুল, ইট উইল ব্রেক, এটা ভাঙবে, ভেঙে গিয়ে কি হবে, এর থেকে প্রোটন, ইলেকট্রন প্লাস অক্সিজেন রিলিজ হবে। কাজে এর যেটা রিঅ্যাকশন সেন্টার, পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিঅ্যাকশন সেন্টার, এর যেটা লস্ট ইলেকট্রন, সেটাকে ফুলফিল করার জন্য, সেটাকে ব্যালেন্স করার জন্য এর রিঅ্যাকশন সেন্টারে একটা অ্যাডিশনাল রিঅ্যাকশন হয়, অ্যান্ড দ্যাট অ্যাডিশনাল রিঅ্যাকশন ইজ নাথিং বাট কল দি photolysis of water. So keep remember, this is the reason why photolysis of water is important, কারণ এর ইলেকট্রনের অভাবটাকে পূরণ করার জন্য এখানে এই রিঅ্যাকশনটা হয়ে থাকে, আর এর জন্য সমস্ত এনজাইমস এখানে আছে। আর
এই যেটা রিয়াকশনস, এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি ক্যাটালাইজড হয় বাই অ্যান এনজাইম কল দি ম্যাঙ্গানোপ্রোটিন কমপ্লেক্স, এবং রিয়াকশনটা হয় অনলি ইন প্রেজেন্স অফ লাইট, কারণ এনজাইমটা অ্যাকচুয়ালি লাইট ডিপেন্ডেন্ট এনজাইম। কাজেই এই রিয়াকশনটা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। এই রিয়াকশনটা তো পিগমেন্ট সিস্টেম 1 এ হওয়ার প্রয়োজন নাই। কেন নেই? কারণ এর তো ইলেকট্রনের অভাবটাকে কে পূরণ করে দিচ্ছে? PS2। কিন্তু PS2 ইলেকট্রনের অভাবটাকে তো অভাবটা তাহলে কোথার থেকে পূরণ হবে? কোথার থেকে ও ওর লস্ট ইলেকট্রনটাকে রিকভারি করবে? তার জন্য এই রিয়াকশন সেন্টারের মধ্যে এই পানির আলোক বিশ্লেষণ বিক্রিয়াটা হয়। হেয়ার ওয়াটার মলিকুল গেট স্প্লিটস ইন্টু প্রোটন, ইলেকট্রন অ্যান্ড অক্সিজেন। এর থেকে যেটা ইলেকট্রন যেটা রিলিজড হচ্ছে, এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোথায় রিসিভড হয়? দিস ইলেকট্রন অ্যাকচুয়ালি গেট রিসিভড বাই দি রিয়াকশন সেন্টার অফ দি পিগমেন্ট সিস্টেম 2। কাজে আমরা যদি এই ইলেকট্রনটা দেখি ফাইনালি, না, যে ইলেকট্রনটা ফাইনালি পাস হচ্ছে কোথায়? NADP প্লাসের কাছে, না, ফর দ্য রিডাকশন রিয়াকশন। এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কার ইলেকট্রন? এই ইলেকট্রনটা যদি এবার আমরা চেইনটাকে দেখি, না, এখান থেকে যদি স্টার্ট করি আমরা, কাজে এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি ইলেকট্রনস অফ দি ওয়াটার মলিকুল, পানির মলিকুল ভেঙে গিয়ে যেটা ইলেকট্রন মুক্ত হয় সেটাই চলে যায় কোথায়? পিগমেন্ট সিস্টেম 2 রিয়াকশন সেন্টারে। সেই ইলেকট্রনটাই ফ্লো হচ্ছে, যাচ্ছে কোথায় ইলেকট্রনটা? ইন দ্য রিয়াকশন সেন্টার অফ পিগমেন্ট সিস্টেম 1। সেখান থেকে ইলেকট্রনটা বিভিন্ন রেডক্স ক্যারিয়ারের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? টু দ্য NADP+। কাজে এখানে যেটা ইলেকট্রন যাচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কার ইলেকট্রন? আমরা এটাকে ওয়াটারি ইলেকট্রনই বলতে পারছি। ঠিক আছে, কারণ ওয়াটার ইলেকট্রনটা গিয়ে এর ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাকে কমপ্লিট করে, আর এর ইলেকট্রন গিয়ে এর ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাকে কমপ্লিট করে, আর এর ইলেকট্রনটা গিয়ে কোথায় চলে যাচ্ছে? NADP+। কাজে ওয়াটারের মলিকুলটাই এখানে ওর যেটা মলিকুল ভেঙে গিয়ে যেটা ইলেকট্রন মুক্ত হয় সেটাই কিন্তু এই প্রসেসের মধ্যে ব্যবহার হয়ে চলে। ওকে, তো এই গেল ব্যাপার, যার ফলে কি হয়? অক্সিজেন বাই প্রোডাক্ট হিসাবে বের হয়ে যায়। কাজে আমি এখানে অক্সিজেন দেখাচ্ছি, তো এখান থেকে অক্সিজেন অ্যাজ বাই প্রোডাক্ট হিসাবে বের হবে। এই জন্য আগের ক্লাসে আমি বলেছি যে দুটা পিগমেন্ট সিস্টেমের ভিতরে যেটা পিগমেন্ট সিস্টেম যেটা 2, এটা রিয়াকশন সেন্টার থেকে অক্সিজেন রিলিজ হবে। তাহলে ভিতরে কি রয়ে যাচ্ছে? ইলেকট্রন তো চলে গেল কোথায়? রিয়াকশন সেন্টার অফ দ্য পিগমেন্ট সিস্টেম 2, অক্সিজেন বাই প্রোডাক্ট হিসাবে বের হয়ে গেল। তাহলে থাইলাকয়েডের ভিতরে যেটা ন্যারো স্পেস কল দি লুমেন অফ দি থাইলাকয়েডস, এর ভিতরে তাহলে কি রয়ে গেল? এর ভিতরে রয়ে গেল প্রোটন অনলি। এদিকে এদিকে এই যে ইলেকট্রন ক্যারিয়ার্স গুলি আছে, না, যেটা এটা হচ্ছে ফার্স্ট প্রাইমারি ইলেকট্রন ক্যারিয়ার মলিকুলস প্লাস্টোকুইনেন্ট। নেক্সট যেটা আছে সাইটোক্রোম কমপ্লেক্স, এটার ফাংশন কিন্তু হবে অন্যরকম। এক তো এ কি করে? ইলেকট্রন পাস করে, সাথে সাথে এ কি করে? যেটা থাইলাকয়েডের বাইরে যেটা স্ট্রমা আছে, না, স্ট্রমা, সেই স্ট্রমাতে থাকা অ্যাভেলেবল প্রোটনটাকে কি করে? ও পিক আপ করে নিয়ে সেটাকে থাইলাকয়েডের লুমেনের ভিতরে ট্রান্সফার করে দেয়। কাজে এটা মনে রাখবে কিন্তু যে সাইটোক্রোম কমপ্লেক্স এটা শুধু ইলেকট্রনই পাস করছে না, পাশাপাশি কি করে? থাইলাকয়েডের বাইরে যেটা স্ট্রমা, সেখান থেকে ও প্রোটন, অ্যাভেলেবল প্রোটনটাকে পিক আপ করে সেটাকে থাইলাকয়েডের ভিতরে পাস করে দেয়। যাই হোক, এই সমস্ত কম্বাইন্ড অ্যাকশনের জন্য কি হয়? থাইলাকয়েডের যেটা লুমেন ভিতরে প্রোটন কনসেন্ট্রেশনটা কি হয়? এটা অনেক বেশি হয়ে যায়। ভিতরে হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন কনসেন্ট্রেশনটা হাই হয়ে যায়। তার তুলনায় বাইরে অর্থাৎ থাইলাকয়েডের বাইরে যেটা স্ট্রমা আছে সেখানে কিন্তু প্রোটন কনসেন্ট্রেশন কমে যায়। কারণ থাইলাকয়েডের বাইরে প্রোটন কনসেন্ট্রেশন কমার দুটা কারণ। একটা হচ্ছে রিডাকশন রিয়াকশনে প্রোটন ইউজড হচ্ছে, আর এই ধরনের যেগুলি ইলেকট্রন ক্যারিয়ার এরাও কি করে? স্ট্রমার থেকে প্রোটনটাকে পিক আপ করে কোথায় ট্রান্সফার করে দেয়? ইনসাইড দ্য থাইলাকয়েডস। এর জন্য থাইলাকয়েডের ভিতরে প্রোটনের কনসেন্ট্রেশনটা হাই হয়ে যায়, আর বাইরে অর্থাৎ যেটা স্ট্রমা সেখানে প্রোটন কনসেন্ট্রেশন লো মেইনটেইনড হয়। আর আমরা জানি ডিফিউশন বলে একটা কথা আছে। ডিফিউশন মিনস ইট ইজ দ্য মুভমেন্টস অফ আয়ন্স ফ্রম হায়ার কনসেন্ট্রেশন এরিয়া টু দ্য লোয়ার কনসেন্ট্রেশন এরিয়া। কাজে এবার যেহেতু থাইলাকয়েড লুমেনের ভিতরে প্রোটন কনসেন্ট্রেশনটা হাই হয়ে যায়, কাজে এবার প্রোটন কি হবে? থাইলাকয়েডের যেটা মেমব্রেন, সেই মেমব্রেন দিয়ে সেটা ডিফিউশন হবে। ওকে, যেহেতু ভিতরে প্রোটন কনসেন্ট্রেশনটা হাই হয়ে গেছে, এবার প্রোটন থাইলাকয়েডের মেমব্রেন যেটা আছে সেই মেমব্রেনটার মধ্য দিয়ে তার কি হবে? ডিফিউশন হবে, সেটা বের হয়ে আসবে। কিন্তু এই যেটা মেমব্রেন, এই মেমব্রেনটাকে ক্রস করার সময় এই যে প্রোটন
এর যে ডিফিউশন হবে, ডিফিউশন মানে কি, এটা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন এসে যাবে, অর্থাৎ ভিতরে বেশি আছে এবং ভিতর থেকে এটা স্ট্রমাতে বের হয়ে যাবে। কিন্তু লুমেন থেকে হাইড্রোজেন আয়ন স্ট্রমাতে বের হয়ে আসতে গেলে কাকে ক্রস করতে হবে? থাইলাকয়েড মেমব্রেনটাকে ক্রস করতে হবে। আর এই মেমব্রেনটাকে ক্রস করার জন্য মেমব্রেনের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে, এরকম প্রোটন চ্যানেল থাকে। এই প্রোটন চ্যানেলগুলিকে বলা হয় F0 F1 পার্টিকেল বা অক্সিজন। এরকম আমি একটা দেখিয়েছি, এরকম থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে অসংখ্য কি থাকে, এরকম প্রোটন চ্যানেল থাকে, যেটার মধ্য দিয়ে হাইড্রোজেন আয়ন পাস হতে পারে। কাজেই এই প্রোটন চ্যানেলগুলি থাকার জন্য কি হয়, ভিতরে যেহেতু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা অধিক বেশি হয়, যার জন্য কি হয়, হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন এগুলি এই চ্যানেলের মধ্য দিয়ে কি হয়, এটা ট্রান্সফার হয়, এটা পাস হয়, মানে এটার ডিফিউশন হচ্ছে, এটার অ্যাকচুয়ালি ডিফিউশন হয় হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন। ওকে, তো ডিফিউশন হওয়ার সময় এই প্রোটনগুলি কার মধ্য দিয়ে ডিফিউশন হয়, সেটা হচ্ছে স্পেশাল প্রোটন চ্যানেলস F0 F1 পার্টিকেল। এই প্রোটন চ্যানেলগুলির যেটা হেড পার্ট, যেটা মেমব্রেনের বাইরের দিকে ফেস করে থাকে, এগুলি অ্যাকচুয়ালি F1 পার্ট, যেটা অ্যাকচুয়ালি একটা এটিপি সিনথেটেস এনজাইম। যখনই এর মধ্য দিয়ে যখনই হাইড্রোজেন আয়ন প্রোটন যখনই ট্রান্সফার হয়, তখন এই হেড পার্টটা কি হয়, এটা অ্যাক্টিভ স্টেটে চলে যায়, নাহলে এটা ইনঅ্যাক্টিভ স্টেটে থাকে। আর যখন এটা অ্যাক্টিভ স্টেটে চলে যায়, ইট র্যাপিডলি ক্যাটালাইসিস এ রিয়াকশনস কল দি ফসফোরিলেশন রিয়াকশন, যেখানে কি হয়, অ্যাডিনোসাইন ডাইফসফেট আর ইনঅর্গানিক ফসফেট এগুলি অ্যাকচুয়ালি স্ট্রমার মধ্যে অ্যাভেলেবল থাকে, যা দিয়ে এটিপি তৈরি হবে, অর্থাৎ অ্যাডিনোসাইন ডাইফসফেট এবং সাথে ইনঅর্গানিক ফসফেটস, এগুলি থাইলাকয়েডের বাইরে যেটা ম্যাট্রিক্স আছে স্ট্রমা, এর মধ্যে অ্যাভেলেবল আছে, শুধু রিয়াকশনটা হয় না। রিয়াকশন হওয়ার জন্য এনজাইমটা দরকার, এই এনজাইমটা না হলে রিয়াকশন হবে না আর এটিপি ফরমেশন হবে না, আর এটিপি ফরমেশন প্রসেসটাকে বলা হয় ফসফোরিলেশন। কাজে যখনই এই চ্যানেলের মধ্য দিয়ে প্রোটন পাস হয়, প্রোটন ট্রান্সফার হয়, ঠিক আছে, তখনই এর যেটা হেড পার্ট, আমি তো বললামই এটা একটা এনজাইম, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম থেকে এটা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয় এবং তৎক্ষণাৎ এটা কি করে, ইট ক্যাটালাইসিস দ্য রিয়াকশন, যার ফলে কি হয়, অ্যাডিনোসাইন ডাইফসফেট আর ইনঅর্গানিক যেটা ফসফেটের মাঝে র্যাপিড রিয়াকশন হয়, আর কি ফরমেশন হয়, এটিপি ফরমেশন হয়। তো এভাবে এটিপিটা কোথায় ফরমেশন হচ্ছে, ইন দ্য স্ট্রমা। তো এভাবে আমি বারবার বলেছিলাম আগের ক্লাসগুলিতেও যে লাইট রিয়াকশনের যেটা এন্ড প্রোডাক্ট, লাইট রিয়াকশনের শেষে দুটা আমরা এন্ড প্রোডাক্ট পাচ্ছি, একটা হচ্ছে রিডিউসিং পাওয়ার ইন দ্য ফর্ম অফ NADPH, আরেকটা পাচ্ছি এনার্জি মলিকুল এটিপি, যেগুলি অ্যাকচুয়ালি পরে ব্যবহার হবে ইন দ্য ডার্ক রিয়াকশন, ইন দ্য রিডাকশন রিয়াকশন প্রসেস অফ কার্বন ডাইঅক্সাইড, যেখানে কার্বন ডাইঅক্সাইড কার্বোহাইড্রেটে কনভার্ট হবে, অ্যান্ড দ্যাট রিয়াকশনস অকার্স ইন দ্য ম্যাট্রিক্স অফ দি ক্লোরোপ্লাস্ট কল দি স্ট্রমা। আর বাই প্রোডাক্ট হিসাবে কি তৈরি হবে, অক্সিজেন। তো এভাবে অ্যাকচুয়ালি কি হয়, রিয়াকশন প্রসেসটা চলে। ওকে, তো এই ছিল অ্যাকচুয়ালি লাইট রিয়াকশনস অ্যান্ড রোল অফ পিগমেন্ট সিস্টেম 1 অ্যান্ড পিগমেন্ট সিস্টেম 2। ঠিক আছে, তো এখানে আমি আগেও বলেছিলাম যে পিগমেন্ট সিস্টেম 1 যেটা আছে, ইট ক্যান ওয়ার্ক অনলি বাই অ্যাবজর্বিং লাইট অফ লং ওয়েভলেন্থস, অ্যান্ড পিগমেন্ট সিস্টেম 2 ক্যান অ্যাবজর্ব লাইট অফ শর্ট ওয়েভলেন্থস। আর এটা এই যে দু ধরনের পিগমেন্ট সিস্টেম যে একসঙ্গে কাজ করে, দে ওয়ার্ক টুগেদার, এটা অ্যাকচুয়ালি প্রমাণ হয় কার এক্সপেরিমেন্টস থেকে, ফ্রম দি এমারসনস এক্সপেরিমেন্টস, যেটা আমরা আগের ক্লাসেও দেখেছি, রেড ড্রপ ইফেক্টস, এমারসন এনহ্যান্সমেন্ট ইফেক্টস, ঠিক আছে, সেখান থেকে এটা প্রমাণ হয়েছে। আচ্ছা, এবার এই যে এটিপি ফরমেশন হচ্ছে, এটাকে কেন ফটোফসফোরিলেশন বলা হয় সেটা তো ক্লিয়ার, কিন্তু এটাকে কেন নন সাইক্লিক ফটোফসফোরিলেশন বলা হচ্ছে আমি লিখিয়ে দিচ্ছি এখানে। কেন এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি নন সাইক্লিক ফসফোরিলেশন বলা হয় সেটা জানতে হবে। হ্যাঁ, ফসফোরিলেশন বলা হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট জানার কথা, কারণ এর পরের ক্লাসে আমরা পড়ব সাইক্লিক ফটোফসফোরিলেশন। কেন এটাকে নন সাইক্লিক ফটোফসফোরিলেশন বলা হচ্ছে, তার কারণ এখানে আমরা দেখছি যেটা পিগমেন্ট সিস্টেম 2 এর যেটা রিয়াকশন সেন্টার, সেখান থেকে যেটা ইলেকট্রন লস্ট হয়, এই লস্ট ইলেকট্রনটা কিন্তু কখনো এর রিয়াকশন সেন্টারে কামব্যাক করে না, ফিরে আসে না। এমন করে পিগমেন্ট সিস্টেম
1 এটার যেটা রিঅ্যাকশন সেন্টার, এখান থেকে যেটা ইজেক্টেড ইলেকট্রন সেটা কিন্তু এর রিঅ্যাকশন সেন্টারে কামব্যাক করছে না, ফিরে আসতেছে না, রিটার্ন হয় না, বরঞ্চ পিগমেন্ট সিস্টেম 1 এর যেটা রিঅ্যাকশন সেন্টার এর থেকে ইজেক্টেড ইলেকট্রনটা কোথায় পাস হয়ে যায়, টু দি NADP+ ইন দ্য রিডাকশন রিঅ্যাকশন প্রসেস। যদি এর লস্ট ইলেকট্রনটা যদি রিটার্ন আবার এখানে আসতো, তাহলে পিগমেন্ট সিস্টেম 2 লস্ট ইলেকট্রনটা ওর দরকার ছিল না। তাহলে তখন হতে পারতো কি, তখন পিগমেন্ট সিস্টেম 2 থেকে যেটা লস্ট ইলেকট্রন সেটাও হয়তো তার সেন্টারে আবার কামব্যাক করতো, কিন্তু এখানে তো তা হচ্ছে না, কারণ পিগমেন্ট সিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টার থেকে ইজেক্টেড ইলেকট্রনটা রিটার্ন না এসে এটা চলে যায় কোথায়, NADP+ এর কাছে। যার জন্য পিগমেন্ট সিস্টেম 2 থেকে ইজেক্টেড ইলেকট্রনটা আর রিটার্ন হতে পারে না তার সেন্টারে, বরঞ্চ সেই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোথায় সাপ্লাই হয়, টু দ্য রিঅ্যাকশন সেন্টার অফ পিগমেন্ট সিস্টেম 1, তার ইলেকট্রনের অভাবটা পূরণ হয়। আর তার জন্যই কিন্তু এখানে কি হচ্ছে, ফটোলাইসিস অব ওয়াটার রিঅ্যাকশনস হচ্ছে, এটাই কারণ। আর ফটোলাইসিস অব ওয়াটার রিঅ্যাকশন হওয়ার জন্যই কিন্তু কি হচ্ছে, যেটা থাইলাকয়েড লুমেন এর ভিতরে যেটা প্রোটন বা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আর ভিতরে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা বেড়ে যাওয়ার জন্য কি হয়, হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটনের ডিফিউশন হয় থ্রু দি প্রোটন চ্যানেল, আর যার ফলে কি হচ্ছে, ATP ফরমেশন হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে নন সাইক্লিক কেন বলা হলো। নন সাইক্লিক এই জন্যই বলা হলো কারণ এখানকার ইলেকট্রনটা ইজেক্টেড ইলেকট্রনটা রিটার্ন যদি এখানে আসতো, তাহলে এটা সাইক্লিক ফ্লো হতো ইলেকট্রনের, কিন্তু কি হলো, এখানে ইজেক্টেড ইলেকট্রনটা রিটার্ন না এসে এটা চলে গেল কোথায়, NADP+ এর কাছে। সো ইট ইজ দ্য নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন, এটা চলে যায় এখানে, আর পিগমেন্ট সিস্টেম 2 লস্ট ইলেকট্রন চলে আসে এখানে। তো এখানে ইলেকট্রনের যেটা ফ্লো আমি দেখছি সেটা কমপ্লিটলি একটা নন সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন। লস্ট ইলেকট্রনটা যেখান থেকে ইলেকট্রন লস্ট হচ্ছে, ইলেকট্রন যদি রিটার্ন আবার সেখানে চলে আসতো, দ্যাট উইল বি দ্য সাইক্লিক ফ্লো অফ ইলেকট্রন। সেটা ব্যাকটেরিয়াতে হয়, আমি দেখব, কিন্তু এখানে হচ্ছে না। এখানে ইলেকট্রনের ফ্লোগুলি নন সাইক্লিক, রিটার্ন যেখান থেকে ইজেক্ট হচ্ছে সেখানে আর আসছে না, যেখান থেকে ইজেক্ট হচ্ছে সেখানে আর আসছে না। যার জন্য এখানে কি হয়, ফটোলাইসিস অব ওয়াটার রিঅ্যাকশন হয়, ভিতরে প্রোটনের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে যায়, আর যার ফলে কি হয়, প্রোটন ডিফিউশন হতে বাধ্য হয়, লুমেন থেকে বের হয়ে আসে, মেমব্রেনটাকে ক্রস করে, আর মেমব্রেনটাকে ক্রস করার জন্য কি আছে, স্পেশাল প্রোটন চ্যানেল, যার ফলে কি হয়, ATP ফরমেশন হচ্ছে। কাজে এখানে ATP ফরমেশন হওয়ার জন্য প্রোটন গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হতে লাগবে, অর্থাৎ ভিতরে প্রোটন কনসেন্ট্রেশনটা হাই হতে লাগবে। আর এই প্রোটন গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হওয়ার জন্য এখানে ইলেকট্রনের নন সাইক্লিক ফ্লো হতে লাগবে, নাহলে প্রোটন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হবে না। যদি ইলেকট্রনের নন সাইক্লিক ফ্লো না হতো, তাহলে এখানে ফটোলাইসিস অফ ওয়াটার রিঅ্যাকশন হতো না, আর ভিতরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনও বাড়তো না, প্রোটন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হতো না। কাজেই নন সাইক্লিক ইলেকট্রন ফ্লো হওয়ার জন্যই ভিতরে প্রোটন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়, প্রোটন কনসেন্ট্রেশনটা হাই হয়, আর যার জন্য অ্যাকচুয়ালি কি হয়, ATP ফরমেশন হয়। দ্যাট ইজ দ্য রিজন হোয়াই দিস কাইন্ডস অফ ATP ফরমেশন প্রসেস ইজ কল্ড দি নন সাইক্লিক ফটোফসফোরিলেশন। ওকে, এবং তার সাথে মনে রাখতে হবে এখানে যে দুটা পিগমেন্ট সিস্টেমস আছে, পিগমেন্ট সিস্টেম 1 it can participate both in non-cyclic process of photophosphorylation as well as in cyclic process of photophosphorylation. Our pigment system 2, it can only participate in the non-cyclic mode of photophosphorylation. এই যেটা পিগমেন্ট সিস্টেম 1, এটা সাইক্লিক প্রসেসও ATP ফরমেশন করতে পারে, কিন্তু সেটা এখানে হবে না, হায়ার প্ল্যান্টসে হবে না, সেটা কোথায়, ইন ব্যাকটেরিয়া, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার মধ্যে হয়। সেখানে পিগমেন্ট সিস্টেম 2টা পাওয়া যায় না, থাকে না, সেখানে শুধু পিগমেন্ট সিস্টেম 1টাই থাকে। আর আরেকটা কারণ আছে, ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিসটা অ্যানঅক্সিজেনিক হওয়ার আরেকটা কারণ হচ্ছে ওদের মধ্যে দুটা পিগমেন্ট সিস্টেমের ভিতরে শুধু পিগমেন্ট সিস্টেম 1টাই থাকে, পিগমেন্ট সিস্টেম 2 থাকে না। অক্সিজেন ইভলভ হতে গেলে পিগমেন্ট সিস্টেম 2 লাগবে, কারণ ফটোলাইসিস অফ ওয়াটার রিঅ্যাকশন এখানে হবে, আর রিঅ্যাকশনের জন্য যেটা রিকোয়ার্ড এনজাইমস সেগুলি এখানে পাওয়া যায়। ওকে, তো এই ছিল ব্যাপার। তো অ্যাট দ্য এন্ড রিঅ্যাকশনের শেষে আমরা কি পেলাম, দেখলাম আমরা থাইলাকয়েড মেমব্রেন সারফেসে কি তৈরি হচ্ছে, রিডিউসিং পাওয়ার তৈরি হচ্ছে NADPH, পিগমেন্ট সিস্টেম 2 রিঅ্যাকশন সেন্টার থেকে বাই প্রোডাক্ট হিসাবে বের হচ্ছে অক্সিজেন, আর মেমব্রেন সারফেসে তৈরি হচ্ছে কি ATP, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এবং এই ধরনের
ATP formation প্রসেসটাকে বলা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরিলেশন। In my next class, I will definitely discuss about cyclic mode of photophosphorylation, which occurs exclusively in photosynthetic bacteria. So thank you very much for learning with me, and keep your study continue, my friends. Thank you.